জুলাই বিপ্লবীরা, তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। জুলাইতে যারা তোমরা বিপ্লব করেছো, তোমাদের সময় ঘনিয়ে এসেছে। তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। টাইটেল থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে ফেলেছেন আজকের ভিডিওটা কোন বিষয়। তো দর্শক, আসসালামু আলাইকুম। জুলাইতে 2024 সালের জুলাই আন্দোলনে যারা বিপ্লবী, তাদের জন্য একটা ভয়ঙ্কর অশনি সংকেত, এবং সেটার নমুনা হিসেবে আমরা অলরেডি লাস্ট 1 মান্থ ডাটা যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলেই এই বিষয়টা স্পষ্টভাবে ফুটে উঠবে। এর কারণ হিসেবে আপনি স্পষ্টভাবে দেখবেন যে প্রশাসনের ঢিলামি, তারপর হচ্ছে সরকারের দায় এড়ানোর যে প্রক্রিয়া, প্রত্যেকটা জায়গায় তাদের অবহেলাটা ফুটে উঠেছে। আপনি যদি দেখেন শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ড, আজকে 2 সপ্তাহ হয়ে গেল, অথচ তার আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হলো না। ইভেন তার যে হত্যাটা কিভাবে সংগঠিত হয়েছে, টাকার উৎস কোথায়, এর কার মাধ্যমে হত্যাটা সংগঠিত হয়েছে, এটাও কিন্তু স্পষ্ট না। শুধু আমরা একজন আসামির নাম জানি, যে যার নাম হচ্ছে ফয়সাল। শুধু কি একটা নামই এখানে যুক্ত? কখনোই না। কারণ এখানে যুক্ত আছে তাকে কিভাবে হত্যা করা হলো, কেন হত্যা করা হলো, সকল বিষয় কিন্তু এখানে জড়িত। আমরা কোনো বিষয় এখন পর্যন্ত স্পষ্ট হতে পারিনি, এবং সুনির্দিষ্ট কোনো তথ্যের ভিত্তিতে কোনো আসামিকে এখন পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে গ্রেপ্তার করেনি। ঠিক একই ঘটনা পরপর তার 2 সপ্তাহ পরের ঘটনা হচ্ছে, 2 সপ্তাহ না, সরি, 1 উইক পরের ঘটনা হচ্ছে খুলনার এনসিপির নেতা, যিনি হচ্ছেন বিভাগীয় প্রধান ছিলেন, মোতালেব শিকদার। তাকেও কিন্তু সেখানে মাথায় গুলি করা হয়েছে। এটাও একটা ভয়ঙ্কর অশনি সংকেত। তিনি এখনো জীবিত আছেন, আল্লাহ ওনাকে জীবিত রেখেছেন। উনি এখন খুলনা মেডিকেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তো আমার কথা হলো, শরীফ ওসমান ভাইয়ের যে খুনিকে গ্রেপ্তার করতে পারলো না, তিনি ভারতে পালিয়ে গেছেন। এই জন্য তাদের কথা অনুযায়ী এটা মানলাম, কিন্তু এনসিপির যে মোতালেব শিকদার, ওনাকে যে গুলি করা হলো, আজ পর্যন্ত কি তাদের যে প্রকৃত শুটার, প্রকৃত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে? হয়নি। কেন হয় নাই? এটা অবশ্যই একটা প্রশাসনের ঢিলামি, প্রশাসনের দায় এড়ানোর তাদের একটা নীল নকশা। এই সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, যারা এই দায়িত্বে আছে এবং প্রশাসনের যারা দায়িত্বে আছে, কেউ এর দায় এড়াতে পারে না। আপনি যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন, তাকে কিন্তু মাথায় গুলি করা হয়েছে, তাকে মারার উদ্দেশ্যে মাথায় গুলি করা হয়েছে। তো সব থেকে বড় বিষয় হচ্ছে এই আলো জার্নালিস্ট এবং মিডিয়া, হলুদ মিডিয়া, তারা যেটা করলো, তার প্রকৃত শুটারকে সামনে না নিয়ে এসে তার নিয়ে আসলো অতীতকে। এই যে মোতালেব শিকদার তার বান্ধবীর সঙ্গে মদ্যপাতে ছিল, মদ্যপ অবস্থায় ছিল, যে এই বিষয়গুলো সামনে নিয়ে আসলো। এটা কি আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে? আপনি প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, যে এদের যদি আপনি নিউজগুলো দেখেন, তাহলে আপনি খুব ভালোভাবে স্পষ্টভাবে লক্ষ্য করতে পারবেন যে এই মোতালেব শিকদার এনাকে যে গুলি করেছে, এই বিষয়টাকে সামনে না নিয়ে এসে, শুটারকে সামনে না নিয়ে এসে, তার অপকর্মের বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হয়েছে। এটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর অশনি সংকেত। এটা একটা গেম। আমি মনে করি যে এটা একটা গেম, কারণ এখানে ভারত গেম খেলতেছে। প্রকৃত আসামিকে, প্রকৃত শুটার, এদেরকে মিডিয়ার আড়াল করার জন্যই এবং তাদেরকে ভারতে পাস করার জন্যই, খুব সূক্ষ্মভাবে ভারতে চলে যাওয়ার জন্যই এই বিষয়গুলা পর্দার আড়ালই রয়ে যাচ্ছে। 2 জন, অর্থাৎ এনসিপির আরেক নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে কি উনি কি শুটার কিনা, উনি ওনার মূল পরিকল্পনাকারী কিনা, সেটাও কিন্তু এখনো স্পষ্ট না। সব থেকে বড় বিষয় হচ্ছে 2 জন যে শুটার ছিল, মাস্ক পরা 2 জন শুটার, এখন পর্যন্ত তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি এই সরকার। হাদি ভাইয়ের যে খুনি ছিল, তারা না হয় ভারতে পালিয়ে গেছে, তাকে গ্রেপ্তার করতে পারেনি, কিন্তু এরা তো এখনো দেশেই আছে। তাহলে কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? এটার জবাব এই ইন্টারিম গভর্নমেন্টকে কিন্তু দিতে হবে।
এরপরে আপনি যদি আরেকটা বিষয়কে খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে কয়েকদিন আগে টঙ্গী থেকে একজন জুলাই যোদ্ধাকে গ্রেপ্তার করা হয়েছে। ওনার নাম হচ্ছে আহ তাহরিমা জান্নাত সুরভি। ইনি ছিলেন জুলাইয়ের একজন অগ্নিকন্যা। তার বিরুদ্ধে অভিযোগ কি? 50 কোটি টাকার চাঁদাবাজি। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে 50 কোটি টাকার চাঁদাবাজি করছে। এটার কি সুনির্দিষ্ট কোনো প্রমাণ আছে? কোনো যদি সুনির্দিষ্ট প্রমাণ না থাকে তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হলো? এটা হচ্ছে একটা ভয়ঙ্কর কিলিং মিশন। যাকে কিলিং করতে পারবে না তাদেরকে, এই যে প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা যে ভারতীয় রয়ের যে এজেন্টরা আছে এবং আওয়ামী যে দালালরা আছে, এই ধরনের প্রশাসন এবং আমলারা যে পরিকল্পনা করতেছে সূক্ষ্মভাবে এক একজন জুলাই যোদ্ধাদেরকে তার জনপ্রিয়তা থেকে কিভাবে দূরে রাখা যায়, এটা হচ্ছে তাদের মূল পরিকল্পনা। যখন তার জনপ্রিয়তা তার ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এই জন্য আহ, তার যে যত ছোটখাটো ভুল ভ্রান্তি কোনোভাবেই এই জিনিসগুলোকে সামনে নিয়ে আসে যেটা করবে, তাকে মিডিয়া থেকে আড়াল করে দিবে। অর্থাৎ মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাকে খারাপ বানানোর চেষ্টা করা হবে, তাকে এই জুলাইয়ের গাদ্দার হিসেবে তাকে প্রমাণ করা হবে। এরপর যেটা করবে, তাকে নিয়ে একটা ভয়ঙ্কর নাটক সাজাবে এবং কোনোভাবেই তাকে দেখবেন যে একদিন এই দুনিয়া থেকে মুছে ফেলা হয়েছে। এটা হচ্ছে ভারতীয় রয়ের এজেন্ট এবং আওয়ামী যে প্রশাসন আছে, প্রশাসনে বসে থাকা ঘাপটি মেরে থাকা আমলারা আছে, এরাই হচ্ছে এর মূল পরিকল্পনাকারীর অংশ। এতে সায় দিচ্ছে হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট। এর কারণ হিসেবে আমরা দেখতেছি এই যে পরপর 3 থেকে 4টা ঘটনা ঘটলো লাস্ট 1 মান্থে, একটা ঘটনার কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য মিডিয়ার সামনে আসেনি। এরপর আপনি যদি প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর হামলার বিষয়টা আপনি দেখেন, আলেমদেরকে খুব সূক্ষ্মভাবে আলেমদেরকে তারা কিন্তু গ্রেপ্তার করলো। আলেমদেরকে গ্রেপ্তার করে কি করলো? আলেমদেরকে খারাপ বানানোর একটা চেষ্টা করা হলো এবং অনবরত এই চেষ্টা অব্যাহত আছে। এবং বাংলা এডিশনের মতো বাংলাদেশপন্থী একটা মিডিয়াকে তারা নিবন্ধন বাতিল করে দিল। এটা কার ইশারায় এটা করা হয়েছে? এটা কেন? তারা বলতেছে উস্কানির অপরাধে। আরে উস্কানির কি আছে এখানে? এখানে কিসের উস্কানি বলে? যেখানে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটা মিডিয়া, আমাদের বাংলাদেশপন্থী, প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, এরা স্বাধীনতার 54 বছর ধরে ভারতের দালালি করে আসছে এবং আওয়ামী লীগের দালালি করে আসছে। এরা কখনোই বাংলাদেশপন্থী ছিল না। এরা অলওয়েজ সব সময় ভারতের দালালি করে আসছে, ভারতের পক্ষ নিয়ে বাংলাদেশকে ডমিনেট করে রাখতো, ভারতের পারপাস সার্ভ করতো এরা। তো এই যে তাদের প্রথম আলো, ডেইলি স্টার, এরপর হচ্ছে আপনার ভারতের যে এজেন্টরা আছে, ভারতীয় রয়ের যে প্রকৃত এজেন্টরা আছে, আমলায় ঘাপটি মেরে বসে থাকা যে প্রশাসন আছে, ইন্টারিম গভর্নমেন্টের ভিতরে যে ঘাপটি মেরে বসে থাকা উপদেষ্টারা আছে, এই সকলে মিলে একটা চক্রান্ত করতেছে। ইভেন সর্বশেষ যে পরিকল্পনাটা হাতে নেওয়া হয়েছে, সেই 2018 সালের রাতের অন্ধকারের যে নির্বাচন, সেই রাতের অন্ধকারের নির্বাচনকে বাস্তবায়ন করার মূল মানে আবারও নীল নকশা তৈরি হচ্ছে। সেই রাতের অন্ধকারের যে নির্বাচনের নীল নকশা বাস্তবায়ন করতে চায় এই প্রশাসনকে দিয়ে, ভারতীয় এই প্রশাসনকে দিয়ে। এই প্রশাসনকে দিয়ে নীল নকশা বাস্তবায়ন করে বিএনপিকে ক্ষমতায় তারা জেতাতে চায়। এই পরিকল্পনার যদি বাস্তবায়ন হয়, অলরেডি কিন্তু আপনি কয়েকদিন আগে সাংবাদিক ইলিয়াস উনি একটা রিপোর্ট প্রকাশ করেছেন যে ভারতীয় যে ভারতীয় রয়ের কাছে অনেক কিছুই তারা নথি স্বীকার করে, বিএনপির কথা বলছে, ভারতীয় রয়ের কাছে নথি স্বীকার করে বাংলাদেশের রাজনীতি করতে চাচ্ছে এবং ক্ষমতায় বসতে চাচ্ছে। এটা হচ্ছে তাদের ভারতের সাথে যোগসাযোগ করে বাংলাদেশের ক্ষমতায় বসতে চাচ্ছে বিএনপি। এটা যদি হয়ে থাকে তাহলেই বাংলাদেশের কপালে একটা আবারও স্বৈরাচারের
ভাঁজ স্বৈরাচারের দুঃসংবাদ আপনারা নিয়ে রাখেন। বাংলাদেশে যে 54 বছরে যতগুলো গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে তার মধ্যে সব থেকে নিকৃষ্টতম শাসক ছিল হচ্ছে শেখ মুজিবুর রহমান। এই শেখ মুজিবুর রহমান প্রথম স্বৈরাচার এবং সর্বশেষ স্বৈরাচার কিন্তু তারই মেয়ে হাসিনা। আমরা চাই বাংলাদেশটা হোক বাংলাদেশপন্থী, কোনো কারো দাসত্ব, কারো কাছে নথি স্বীকার না করে, নথি স্বীকার করে যেন ক্ষমতায় না আসে। এই কথার এটাই আমি প্রত্যাশা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। তো ধন্যবাদ সবাই।